আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। শেখ হাসিনার সময় অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধির হিসেবে জালিয়াতি ছিল বললেন প্রধান উপদেষ্টা। স্বৈরাচারী হওয়ায় দায় আন্তর্জাতিক সম্প্রদায়েরও মন্তব্য। কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে বলে রিজভির অভিযোগ। বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার পরিণতি ভালো হবে না, মির্জা আব্বাসের হুঁশিয়ারি। বিএনপি মহাসচিবের বক্তব্যে উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের মন্তব্য যথাযথ নয় বলছেন বিশ্লেষকরা। সরকারে থেকে দল গঠন করলে প্রশ্ন উঠবে। আওয়ামী লীগের বিচারের আগে জাতীয় নির্বাচনের চেষ্টা হলে ছাত্র সমাজের প্রতিহতের ঘোষণা। নতুন করে দিল্লির দাসত্ব করতে ছাত্র জনতা জীবন দেয়নি মন্তব্য। দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজধানীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সমাবেশ। জীবনমান উন্নয়ন না হলে শিক্ষার গুণগত মান ঠিক হবে না মন্তব্য। এবং সিলেট চট্টগ্রাম ঘুরে আবারও রাজধানীতে ফিরছে বিপিএল। আসর জুড়ে ধারাবাহিক পারফরম্যান্সে বাংলাদেশিদের আধিপত্য। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে 14 এপ্রিলকে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দেওয়ার খবর। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়ে করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জানাবো বিস্তারিত খবর। শেখ হাসিনা সরকারের সময় দেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধি নিয়ে যা বলা হতো তা জালিয়াতি ছিল মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, হাসিনা সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার পেছনে দায় আছে আন্তর্জাতিক সম্প্রদায়েরও। মোস্তফা মল্লিকের রিপোর্ট। সুইজারল্যান্ডের দাভোসে চলছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন। বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানের সঙ্গে অধ্যাপক ইউনূস যেমন বৈঠক করছেন, তেমনি বৈঠক হচ্ছে বিশ্বের শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গেও। ড্যাভোসকে বলা হয় যে ডিল মেকিং এর জন্য ওয়ার্ল্ডের বেস্ট ডেস্টিনেশন। আপনি যদি ডিল মেকিং করতে চান বা আপনি যে নতুন আইডিয়া নিয়ে আসছেন এবং আইডিয়াটা খুব এফেক্টিভ হয়েছে, সেটা জানানোর জায়গা হচ্ছে ড্যাভোস। অনেকে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যান, বাট এটা অনেকটা রিজিওনাল পলিটিক্স, জিওপলিটিক্যাল ইস্যু বা একটা গ্লোবাল ইস্যুগুলো নিয়ে ওইখানে অনেকটা বেশি আলোচনা হয়। বাট তার চেয়েও ড্যাভোস খুব এফেক্টিভ। এখানে অনেক বেশি যেটা হচ্ছে ডিল কাট হয়। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ গণমাধ্যমের সঙ্গেও কথা বলছেন অধ্যাপক ইউনূস। বার্তা সংস্থা রয়টার্সকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় দেশের অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধি নিয়ে যা বলা হতো তার সবই ছিল জালিয়াতি। অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ প্রবৃদ্ধিতে সবাইকে ছাড়িয়ে গেছে শেখ হাসিনার এমন দাবি ঠিক নয়। হাসিনা সরকারের আমলের নানা দুর্নীতি নিয়েও কথা বলেন তিনি। আন্তর্জাতিক সম্প্রদায়কে অভিযুক্ত করেছেন অধ্যাপক ইউনূস। বলেছেন, হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দায় আছে। তিনি বলেন, এটা যে ঘটেছে এর জন্য পুরো বিশ্ব দায়ী।
তবে এটা বিশ্বের জন্য একটা শিক্ষাও। রয়টার্সের সাংবাদিক প্রধান উপদেষ্টার কাছে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক যতটা সম্ভব শক্তিশালী হওয়া উচিত। বাংলাদেশের মানচিত্র ছাড়া ভারতের মানচিত্র আঁকা সম্ভব নয়। এক প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনুস বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো আগ্রহ তার নেই। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর উপদেষ্টাদের কেউ কেউ আওয়ামী লীগের সুরে কথা বলছেন উল্লেখ করে তাদের পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীতে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীর আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মইনুল হাসানের রিপোর্ট। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন যে গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য বিএনপি দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছে, তা নিয়ে এখন নতুন করে চক্রান্ত চলছে। সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। তাহলে তো অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, একটি মহল ফায়দা নিতে বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না, বরং দেশটাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন। আর একটি দল আছে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে এবং তারা এমন ভাব করছে তারা যেন কিছুই জানেন না, ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। মাঝে মাঝে টুক করে বিএনপি সম্পর্কে দুই একটি কথা বলে ফেলেন। মির্জা আব্বাস বলেন, যারা নতুন দল করবে তাদের স্বাগত জানায় বিএনপি। উল্টাপাল্টা কথা বলে দেশকে বিভক্ত না করারও অনুরোধ জানান তিনি। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে কথা বলায় বিএনপি মহাসচিব আবারও 111 চাইছেন বলে দুজন উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে মন্তব্য করেছেন তা যথাযথ নয় বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। তাদের মতে সরকারের নিরপেক্ষতা হারানোর দাবি অমূলক নয়। বিশ্লেষকরা বলছেন, সরকারের থেকে দল গঠন করলে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। নাজিব বেগের রিপোর্ট। কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন। নির্বাচনের সময় নিয়ে যখন সব মহলে আলোচনা, তখন বৃহস্পতিবার বিএনপি মহাসচিবের এমন বক্তব্য। ছাত্ররা দল গঠন করতে চাইলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে উপদেষ্টা নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১১ সরকারের প্রস্তাব করেছেন বিএনপি মহাসচিব। সমালোচনা করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে সেটি থেকে উত্তরণ করতে হবে সরকারকেই। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন হলে সরকারের উচিত যে নিরপেক্ষ হওয়ার যে জায়গাগুলো বা প্রক্রিয়াগুলো নিয়ে অলরেডি প্রশ্ন হয়েছে, খামতি হয়েছে, সেগুলো আসলে গুছিয়ে জনগণের কাছে একজন নিরপেক্ষ, আস্থাশীল এবং বিশ্বাসযোগ্য সরকারের চরিত্র উপস্থাপন করা। দেশের এমন পরিস্থিতিতে মতানৈক্য তৈরি হলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। ১-১১ যখন ছিল, মোস্ট সাফারার খালেদা জিয়া, বিএনপির দল, তারা প্রচণ্ড সাফার করেছে। কাজে এইরকম একটা সাফার দল কখনোই চাইবে না আর একটা ১-১১ আসুক। ঐক্যের কোনো ফাটল হলে সেখানে তৃতীয় শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার সম্ভাবনা আছে। ফ্যাসিবাদী চক্রান্ত এখনও কিন্তু চলছে, তাদের চক্রান্ত, তারাও এই ফাঁক ফোকরে ঢুকে যেতে পারে। ছাত্ররা নতুন দল গঠন করতে চাইলে সরকার থেকে বেরিয়ে করা উচিত বলেও মত তাদের। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।
লন্ডনে 17 দিন চিকিৎসার পর আজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় যেতে পারেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। বাসায় থেকে ডক্টর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে সাইদুল ইসলামের ভিডিও চিত্রে শাহ এমি হোসেনের রিপোর্ট। 17 দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন বেগম খালেদা জিয়া। লন্ডনের দি ক্লিনিকে চিকিৎসকরা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর যদি সব রিপোর্ট ঠিকঠাক থাকে তাহলে শুক্রবার সন্ধ্যায় তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডক্টর AZM জাহিদ হোসেন। যদি সব ঠিক থাকে তাহলে হয়তো ইভিনিং আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা, এবং এখানে যে ইউপির যে নিয়ম সেই নিয়ম মেনে ওনার চিকিৎসা চলবে। প্রতিদিনের মতো আজও ভক্তরা হাসপাতালে ভিড় জমায়। তারেক রহমান ও ডক্টর জোবাইদা রহমান তাদের মাকে দেখতে আসেন। বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয় জিনিসপত্র হাসপাতাল থেকে সরিয়ে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। বেগম খালেদা জিয়া আজকে বাড়ি ফেরার সম্ভাবনা রয়েছে। তিনি বাড়িতে ফিরে যাবেন তার বড় সন্তান তারেক রহমানের বাসায়। সেখানে থেকে তার চিকিৎসা চলবে ডক্টর প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে। দি ক্লিনিক থেকে শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। 10ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তাদের দাবি, বিভাগীয় পদোন্নতি সহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন বৈষম্যের শিকার হচ্ছেন তারা। শিক্ষকের জীবনমানের উন্নয়ন না হলে শিক্ষার গুণগত মান ঠিক হবে না বলেও মন্তব্য করেন শিক্ষকরা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। 10ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদযাত্রা রাজধানীর শাহবাগ মোড়ে জাতীয় জাদুঘরের সামনে পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশের বাধা প্রেরণের জন্য কয়েক দফা চেষ্টার পর সেখানেই অবস্থানের সিদ্ধান্ত নেন তারা। এর আগে সকাল 10টা থেকে দেশের বিভিন্ন জেলার প্রাথমিক সহকারী শিক্ষকরা এসে সমবেত হতে থাকেন কেন্দ্রীয় শহীদ মিনারে। 11:30টায় শুরু হয় সমাবেশ। সমাবেশ থেকে দাবি আদায়ের লক্ষ্যে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা। আমাদের দাবি অনেকদিন যাবত আন্দোলন চলে আসতেছে, আমাদের দাবি চলে আসতেছে 10ম গ্রেড। আমাদের শতভাগ পদোন্নতি বন্ধ, আমাদের সকল সুযোগ সুবিধা, আমাদের ইনক্রিমেন্ট সবকিছু ইনক্রিমেন্ট দেওয়া হয়। শুধু আমি 17 বছর চাকরি করতেছি, আমি বৈষম্যের শিকার। পরীক্ষণ বিদ্যালয় একই কারিকুলাম একই সিলেবাস নিয়ে কাজ করে, আমরা একই কারিকুলাম একই সিলেবাস নিয়ে কাজ করি, কিন্তু আমরা 13তম পরীক্ষণ বিদ্যালয় 10ম গ্রেড। শিক্ষকদের সমাবেশে একাত্মতা ঘোষণা করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শিক্ষকদের যদি আমরা দাবি দেওয়ার প্রতি আমাদের মনোযোগ না থাকে, শিক্ষকদের প্রতি আমাদের দৃষ্টি না থাকে, তাহলে আমরা কিভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব? আপনাদের এই দাবির সাথে আমি পুরোপুরি একমত। শিক্ষা ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে, শিক্ষকদের জীবনযাত্রা থেকে তারা দৃষ্টিপাত করবেন, এটা আমরা প্রত্যাশা করতে পারি। অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ে দাবি মেনে নেওয়ার আহ্বান শিক্ষকদের। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিচারের আগে কোনো জাতীয় নির্বাচনের চেষ্টা হলে ছাত্র সমাজ তা প্রতিহত করবে। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আয়োজনে জাতীয় জাদুঘরের সামনে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস সমাবেশে তারা বলেন, নতুন করে দিল্লির দাসত্ব করার জন্য জুলাই বিপ্লবে ছাত্র জনতা জীবন দেয়নি। এনামুল কবির রূপমের রিপোর্ট। সেই চিরচেনা স্লোগান, যে স্লোগানে উদ্বুদ্ধ হয়ে ফ্যাসিবাদী সরকার উৎখাতে ঝাঁপিয়ে পড়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 5 মাস পর আবার শাহবাগের সমাবেশ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা। আমার দেশকে জাস্টিস দিতে হবে, আমার জাতিকে, আমার ছাত্র সমাজকে, আমার জনগণকে জাস্টিস দিতে হবে। এবারের 24-এর স্বাধীনতা আমরা হারাতে চাই না। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে হল থেকে নিজেদের জীবন বাঁচানোর জন্য গ্রামে চলে যায়, তখন আমরা 17 তারিখ উত্তরে আইবিডি প্রথম মশাল মিছিল বের করেছি। জুলাই বিপ্লবে আহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করার দাবি ওঠে সমাবেশ থেকে। আমরা রক্ত দিয়েছি কারণ আমাদের দেশ স্বাধীন করা দরকার ছিল। রাজনৈতিক
যে কূটকৌশলগুলো বাংলাদেশে চলছে, এর মাধ্যমে আমরা ভারতের আগ্রাসন থেকে কখনো মুক্ত হতে পারবো না। একটি দল ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠেছে, অথচ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনার মাধ্যমে দেশের সাধারণ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা এই স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছিলাম। একটি বিশেষ গোষ্ঠী আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ তুলে তাদের অপচেষ্টা যে কোনো মূল্যে প্রতিহতের ঘোষণা দেন বক্তারা। যদি আমরা ব্যর্থ হই তাহলে আমার ভাই আসিফ ব্যর্থ হবে, যদি আমরা ব্যর্থ হই তাহলে আমার ভাই মুক্ত ব্যর্থ হবে। আমাদের লক্ষ্য রাখতে হবে ভারতের মিডিয়া চ্যানেলগুলোর প্রতি, ভারতের সেনা প্রধানের প্রতি। তাদের বক্তব্যের সাথে যাদের বক্তব্য মিলে যায় তারাই ভারতের দালাল। আগে সংস্কার নিশ্চিত হবে, তারপর নির্বাচন। আপনাদের হুঁশিয়ার করে দিতে চাই, এই বাংলায় যতদিন পর্যন্ত কোন ফ্যাসিস্টের বিচার না হবে ততদিন পর্যন্ত নির্বাচন হবে না। শিক্ষার্থীরা বলেন, দরকার হলে দেশ রক্তের সাগরে ভাসবে, তবু ছাত্র জনতা দিল্লির দাসত্ব মেনে নেবে না। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। বাজারে নিত্যপণ্যের দাম অনেকটাই স্থিতিশীল। মৌসুমের কারণে সবজির দাম কমে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এসেছে। কমেছে পেঁয়াজ ও আলুর দাম। ডিম ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও আগেই বেড়ে থাকা চালের দাম তেমন কমেনি। পরাগ আজিমের রিপোর্ট। বাজারে মানুষের বড় স্বস্তির বিষয় এখন সবজি কেনাকাটা। শীতকালীন বেশিরভাগ সবজির দাম 30 থেকে 40 টাকার মধ্যে। বিক্রেতারা জানালেন, আরও কিছুদিন কম দামেই মানুষ খেতে পারবেন সবজি। ফুলকপি 30 টাকা, পাতাকপি 30 টাকা, পেঁপে 40, সিম 40, বেগুন 50। সবজির দামটা একটু কমছে আগের চেয়ে, মোটামুটি ভালো, কিন্তু মাছটার দাম অনেক চড়া, নাগালের বাইরে। টানা অনেক দিন মানুষের অস্বস্তি ছিল ডিমের দাম নিয়ে। গত কয়েক সপ্তাহে ডিমের দাম কমে এখন 130 থেকে 135 টাকায় ডজন বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ 50 টাকা আর আলু 25 থেকে 30 টাকা। অন্যান্য কিছু নিত্যপণ্যের দামও স্থিতিশীল। ডাল 110 টাকা, দেশিটা 135 টাকা, রসুন 220 টাকা কেজি, আদা 140 টাকা কেজি, 160 টাকা কেজি। মুগ ডাল আগের দামই আছে, চুলা এখন 110 টাকা বিক্রি করা যায়, আগে 130 টাকা ছিল। কিছু জিনিসের দাম কমে, আবার কিছু জিনিসের দাম বাড়ে। ওভারঅল দেখা যায় যে সমান সমান, কিন্তু বাড়তিটাই বেশি। বাজারে ব্রয়লার মুরগির দাম 200 থেকে 210 টাকার মধ্যে। সোনালী মুরগির দাম গত সপ্তাহের তুলনায় কমে বিক্রি হচ্ছে 340 টাকা কেজি দরে। বিভিন্ন দাম এখন হচ্ছে আমরা এক নম্বরটা বেশি, আমরা 340 টাকা বেশি। তবে অস্বস্তি আছে চালের দাম নিয়ে। গত সপ্তাহের তুলনায় সামান্য কমলেও মৌসুমের তুলনায় তা অনেক বেশি। ভালো মানের মিনিগিট 70 থেকে 80 টাকা, 28 সাল আমরা বিক্রি করতেছি 65 টাকা, ভালো নাজির সাল 80 থেকে 85 টাকা। চাউলের বাজারটা ধাক্কার লগে যে পর্যন্ত বাইরে গেছে, মানে বাইরে উঠছে, ওটার ভিতরে আজকে এক সপ্তাহ যাবত চলতেছে, 4-5 দিন ধরে। এখন আর বাড়তেছে না, এখনো কমে না, কমার সম্ভাবনা দেখতেছি আর কি। চাউলটা আসলে বুঝতেছি না কেন কমতেছে না, চাউলের দাম অনেক কমা উচিত। চালের দাম কমানোর উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি সাধারণ মানুষের। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে। বাদ আসর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ দোয়া মাহফিলে দলের সিনিয়র নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আরাফাত রহমান কোকোর বড় ভাই তারেক রহমান। আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা সহ দেশের মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। এবার জানাবো বিপিএল এর আপডেট। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম পর্ব শেষ করে আবারও রাজধানীতে ফিরছে বিপিএল সিজন 11। রবিবার থেকে খেলা হবে মিরপুর স্টেডিয়ামে। চট্টগ্রাম পর্ব শেষে টেবিলের মজবুত অবস্থান ধরে রেখেছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। তবে 3 ও 4 নম্বর পজিশনের জন্য প্লে অফ খেলতে লড়াই হবে ত্রিমুখী। পুরো আসরে আধিপত্য বজায় রেখে ব্যাটে বলে ধারাবাহিকভাবে আলো ছড়িয়ে যাচ্ছেন বাংলাদেশি ক্রিকেটাররা। বিপিএল এর রিভিউ করছেন আরিফ চৌধুরী।
প্লে অফের 3 আর ফাইনাল সব মিলিয়ে আর 14 ম্যাচ বাকি এবারের বিপিএলে। পয়েন্ট টেবিলে সেই শুরু থেকে এখন পর্যন্ত শীর্ষ নামটা অপরিবর্তিত। টেবিলে একচ্ছত্র আধিপত্য রংপুর রাইডার্সের। টানা 8 ম্যাচ জয়ের পর চট্টগ্রাম পর্বের শেষ দিনে প্রথম পরাজয় দেখেছে রাইডাররা। ম্যাচটি জিতে দুর্বার রাজশাহী অল্প হলেও বাঁচিয়ে রেখেছে তাদের প্লে অফে খেলার আশা। 3 আর 4 নম্বর হয়ে প্লে অফে যেতে লড়াইটা এখন চিটাগং কিংস, খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহীর মধ্যে। তলানিতে থাকা সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালসের আশা শেষ বললেই চলে। 10 ম্যাচ খেলে মাত্র 3টি জিতেছে ঢাকা। 7 দলের মধ্যে ষষ্ঠ এখন। তবে তাদের ওপেনার তানজিদ হাসান তামিম অনবদ্য। সিলেটের রেকর্ড সেঞ্চুরির পর চট্টগ্রামেও 90 রানের একটা ইনিংস খেলেছেন। আসরের সর্বোচ্চ রান তোলা ব্যাটসম্যানদের তালিকার শীর্ষ নাম তানজিদ। 420 রান তার। তিনি সহ শীর্ষ 5 তালিকার 4 জনই বাংলাদেশি। বোলিং পারফরম্যান্স লিস্টে শুরু থেকে এখন পর্যন্ত একটা নামই শীর্ষস্থানে, তাসকিন আহমেদ। 10 ম্যাচে 22 উইকেট এই পেসারের। তবে রংপুর রাইডার্সের পাকিস্তানি ফাস্ট বোলার আকিফ জাভেদও আলো ছড়াচ্ছেন। উইকেট টেকারদের তালিকায় এতদিন পেসাররা দাপট দেখালেও চট্টগ্রাম পর্বের পর শীর্ষ 5-এ উঠে এসেছেন চিটাগং কিংসের স্পিনার আলিস আল ইসলাম। তবে ব্যাটে বলে একসাথে আলো ছড়িয়ে নিজের দলের জন্য ইম্প্যাক্টফুল পারফরম্যান্স করার যে তালিকা, সেখানে আধিপত্য দেখাচ্ছেন এক বিদেশি। তিনি রংপুর রাইডার্সের পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। 288 রান করার পাশাপাশি 14 উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন খুশদিল। আরিফ চৌধুরী, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। মুন্সিগঞ্জে দুস্থ ও দরিদ্র রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা দিয়েছে কামাল অ্যান্ড লাইলুন ইকরাম ফাউন্ডেশন। এমন আয়োজনে সন্তোষ প্রকাশ করেছে এলাকাবাসী। সামনের দিনগুলোতে এই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের কর্ণধার। মঈন হোসেনের ভিডিও চিত্রে শাকের আদনানের রিপোর্ট। মুন্সিগঞ্জের সিরাজদি খানের কৈরাখোলায় পারিবারিকভাবে এবছরের শুরুতে কামাল অ্যান্ড লাইলুন ইকরাম ফাউন্ডেশনের যাত্রা শুরু। সামাজিক দায়বদ্ধতা থেকে দুস্থ ও গরিব রোগীদের জন্য শুক্রবার প্রথমবারের মতো বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ দেয়া হয়। চুলকানি সবারই সমস্যা, এজন্য সবাই একসাথে আসছি, একসাথে ওষুধ খেলে একসাথে যাতে শেষ হয়ে যায়। এটা যে মহতি উদ্যোগটা নিছে আমাদের এই অত্র অঞ্চলের জন্য, এটার জন্য আমি তাদেরকে অনেক অনেক বেশি সাধুবাদ জানাই। তবে ওই এলাকায় গড়ে ওঠা ইটভাটা পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন চিকিৎসকরা। এখানে ম্যাক্সিমাম বাচ্চা আমরা দেখছি সর্দি কাশি। একটাই কারণ সর্দি কাশি, কারণই হলো এই এনভায়রনমেন্টের জন্য, বায়ু দূষণের জন্য। এখানে যেহেতু একটা ইটভাটা আছে, কিছু দু একটা রোগী পেলাম তারা শ্বাসকষ্টে ভুগতেছে। এটা আমার আবেদন থাকবে যদি সম্ভব হয় যদি সরকারের কাছে যায় যে যেখানে মানুষ বসতি থাকে সেখান থেকে যেন এগুলো না রাখা হয়। চিকিৎসা সেবায় এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফাউন্ডেশন। আমাদের দীর্ঘ প্রসারী পরিকল্পনা রয়েছে, প্রতি বছর অন্তত 2 থেকে 3টা ক্যাম্প করা এবং একটা পার্মানেন্ট স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলা। এখানে আমাদের ইচ্ছায় বাসহায়ের কাজ হচ্ছে এবং বাচ্চাদের কাজ হচ্ছে। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে 500-র বেশি মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। শাকের আদনান, চ্যানেল আই, মুন্সিগঞ্জ। যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িক সময়ের জন্য স্থগিত করেছেন দেশটির একটি আদালত। বৃহস্পতিবার ওয়াশিংটন অঙ্গরাজ্যের বিচারক জন কফনার এই সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী ট্রাম্পের ওই নির্বাহী আদেশ কার্যকর হওয়া 14 দিনের জন্য স্থগিত থাকবে। এদিকে ডিস্ট্রিক্ট আদালতের আদেশের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেই কতগুলো নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। এর মধ্যে সবচেয়ে বিতর্কিত ছিল নথিপত্রহীন অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার সংক্রান্ত একটি আইন বাতিল। এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অভিযান চালিয়ে 538 জন নথিপত্রহীন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের
সিই বরাত দিয়ে হোয়াইট হাউসের এক্স পোস্টে তথ্য জানানো হয়। এমনকি এদের মধ্যে ৩৭৩ জনকে মার্কিন বিমান বাহিনীর উড়োজাহাজে চাপিয়ে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। রাজধানীতে চলছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের আয়োজনে ৩ দিনের জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন। ধানমন্ডির ছায়ানটে ছিল সম্মেলনের দ্বিতীয় দিনের আয়োজন। এ আয়োজনে রবীন্দ্র সৃষ্টিতে মুগ্ধতা ছড়ান শিল্পীরা। রবীন্দ্রনাথের সৃষ্টিশীলতা নিয়ে কথা বলেন সংস্কৃতিজনরা। সুলতানা হিমুর রিপোর্ট। এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে, এই প্রত্যয় চলছে ৪৩তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন ও বার্ষিক অধিবেশন। ছায়ানটে ৩ দিনের এই সম্মেলনে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করেন গুণীজনেরা। রবীন্দ্রনাথকে অবলম্বন করে সম্ভাবনা ও সংকটের ক্রান্তি লগ্নে বাংলাদেশে রবীন্দ্রনাথ ও রবীন্দ্রনাথের বাংলাদেশ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ফখরুল আলম। আমরা এমন এক অন্ধকারে, এমন এক অশুভ সময় এসে পৌঁছে গেছি, কিভাবে যেন সেখান থেকে মুক্তি আমাদের পেতেই হবে। এবং এই মুক্তির কাণ্ডারি যদি একজন কেউ হতে পারেন সার্বিক অর্থে, তিনি রবীন্দ্রনাথ। তো এই যে কথা এবং সুরের মিলনে আমাদের জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীতের উপরে রবীন্দ্রনাথের একচেটি অধিকার নয়, এই জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ এবং বাংলার মিলনের একটা ফলশ্রুতি। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের জাতীয় সম্মেলনে শনিবার সমাপনী আয়োজনে দেয়া হবে রবীন্দ্র পদক ও গুণীজন সম্মাননা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। নিটোল টাটা বিশেষ সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে 14 এপ্রিলকে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অঙ্গরাজ্যের রাজধানী আলবেনিতে গভর্নর অফিস এই উৎসবকে উদযাপন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। নিউ ইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে 32 স্টেট সিনেট লুই সেপুলভেদার প্রস্তাবে অঙ্গরাজ্যের আইনসভার অধিবেশনে আইন প্রণেতারা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেন। ঘোষণাটি নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ঘোষণায় উল্লেখ করা হয় এই অঙ্গরাজ্যের সাংস্কৃতিক বৈচিত্র্যের স্বীকৃতি হিসেবে এবং এই রাজ্যে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি দৃঢ় করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত। 2022 সালে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে দিবসটি প্রথম উদযাপন করা হয়। এবার জানাবো কৃষি সংবাদ। ভরা মৌসুমেও মাছ ধরার ট্রলার নিয়ে চট্টগ্রামের সাগর উপকূলে অলস হয়ে বসে আছেন জেলেরা। বলছেন সাগরে মাছের পরিমাণ আশঙ্কাজনক কমে গেছে। প্রতি ট্রিপে ট্রলারে লাভের পরিবর্তে 2 থেকে 3 লাখ টাকা করে লোকসান গুনতে হচ্ছে। এবার প্রকৃতি সংবাদ। পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে মেহেরপুরের মাইলমারি গ্রামের পদ্মবিল। হাজারো পাখির জলকেলিতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা। তবে বিলের অধিকাংশই কচুরিপানায় ভরে যাওয়ায় কমছে জলাশয়টির পরিধি। এতে বাধাগ্রস্ত হচ্ছে পরিযায়ী পাখির অবাধ বিচরণ। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পূবালী ব্যাংক পিএলসির রাজশাহী অঞ্চলের শাখা সমূহের অপারেশন ম্যানেজার, সাব ব্রাঞ্চ ম্যানেজার ও ইসলামিক ব্যাংকিং উইন্ডো ম্যানেজারদের কনফারেন্স হয়েছে রাজশাহীর স্থানীয় একটি হোটেলে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান। সম্মেলনের সভাপতিত্ব করেন রাজশাহী অঞ্চলের অঞ্চল প্রধান মোহাম্মদ সাজিদুর রহমান। সম্মেলনে 2025 সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয়। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। আইসিসির বর্ষসেরা টেস্ট এবং ওডিআই একাদশ ঘোষণা। ওডিআই একাদশে লঙ্কান এবং টেস্ট একাদশে ইংলিশদের প্রাধান্য, নেই কোনো টাইগার ক্রিকেটার।
বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ফিরে এলাম খেলার খবর নিয়ে। 2024 সালের বর্ষসেরা টেস্ট এবং ওয়ানডে একাদশ প্রকাশ করেছে আইসিসি। সর্বাধিক 4 জন শ্রীলঙ্কান সহ এশিয়ার 10 জন ক্রিকেটার আছেন বর্ষসেরা ওডিআই একাদশে। অন্যদিকে বর্ষসেরা টেস্ট দলে ইংল্যান্ডের আছে 4 জন। তবে 2 ফরম্যাটের ঘোষিত বর্ষসেরা একাদশে বাংলাদেশের কোনো ক্রিকেটার সুযোগ পাননি। শুধু বাংলাদেশই নয়, বর্ষসেরা ওয়ানডে দলে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের কোনো ক্রিকেটারেরই জায়গা হয়নি। একাদশে শ্রীলঙ্কার সর্বাধিক 4 ক্রিকেটার ছাড়াও 3 জন করে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটার। অধিনায়ক হিসেবে আছেন লঙ্কান ব্যাটার চরিত আসালাঙ্কা। প্যাট কামিন্সকে অধিনায়ক বানিয়ে গড়া আইসিসি বর্ষসেরা টেস্ট একাদশে 4 ইংলিশ, 3 জন করে অস্ট্রেলিয়া ও ভারতীয় ক্রিকেটার ছাড়া রয়েছেন শ্রীলঙ্কান ব্যাটার কামিন্দু মেন্ডেস। টেস্ট দলে জো রুট, কেন উইলিয়ামসন ছাড়াও আছেন 2 তরুণ জয়সওয়াল ও বেন ডকেট। ঠাঁই পাননি দুঃসময় কাটানো বিরাট কোহলি। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শেখ হাসিনার সময়ে অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধির হিসেবে জালিয়াতি ছিল বললেন প্রধান উপদেষ্টা। স্বৈরাচারী হওয়ার দায় আন্তর্জাতিক সম্প্রদায়েরও মন্তব্য। কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে বলে রিজভির অভিযোগ। বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার পরিণতি ভালো হবে না, মির্জা আব্বাসের হুঁশিয়ারি। বিএনপি মহাসচিবের বক্তব্যে উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের মন্তব্য যথাযথ নয় বলছেন বিশ্লেষকরা। সরকারে থেকে দল গঠন করলে প্রশ্ন উঠবে। আওয়ামী লীগের বিচারের আগে জাতীয় নির্বাচনের চেষ্টা হলে ছাত্র সমাজের প্রতিহতের ঘোষণা। নতুন করে দিল্লির দাসত্ব করতে ছাত্র জনতা জীবন দেয়নি মন্তব্য। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজধানীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সমাবেশ। জীবনমান উন্নয়ন না হলে শিক্ষার গুণগত মান ঠিক হবে না মন্তব্য। এবং সিলেট, চট্টগ্রাম ঘুরে আবারও রাজধানীতে ফিরছে বিপিএল। আসর জুড়ে ধারাবাহিক পারফরম্যান্সে বাংলাদেশিদের আধিপত্য।